এই অবধি তোমাদের করানো হয়েছিল। এবার আসে টাইপস অফ ইমিউনিটি: অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, তোমাদের কি কোনো আইডিয়া আছে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি এসব নিয়ে? যাই হোক, তো শুরু করা যাক টাইপস অফ ইমিউনিটি। তার মধ্যে প্রথমে আহ যদি বলি হোয়াট ইজ ইমিউনিটি, জাস্ট একবার ব্রাশ আপ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াট ইজ ইমিউনিটি যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ইমিউনিটি ইজ দ্য বডিজ ডিফেন্স সিস্টেম। এটা একটা বডির ডিফেন্স সিস্টেম যেটা হেল্প করে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটের এগেনস্টে, যাতে আমরা অসুস্থ না হয়ে পড়ি, ঠিক আছে? তো এই যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ইমিউনিটি সিস্টেম খুব ইম্পর্টেন্ট। তো এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রকারভেদ বা টাইপ অফ ইমিউনিটি, এটা মেনলি তোমার হয় জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু আমাদের থাকে, এবং কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটাকে বলে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা সময়ের সাথে সাথে যত আমাদের বয়স বাড়তে থাকে, যত আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে এনকাউন্টার করি, তত সেই অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। তো এই যে জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা, বা এটা কি বলা হয়, ইনেট ইমিউনিটি, এবং অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটিতে আসছি। তার আগে বলে রাখি যে যে জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইনেট ইমিউনিটি, এটা জন্ম থেকেই থাকে। এবং ইনেট ইমিউনিটি হচ্ছে সব জীবাণুর বিরুদ্ধে একইভাবে কাজ করে, এবং কোনো মেমোরি সেল এখানে ফাংশনালি অ্যাক্টিভ থাকে না। কিরকম? হয়তো কোনো জীবাণু বা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, যাও কোনো ফরেন পার্টিকেল একটা বডিতে এনকাউন্টার হলো, সেই বডিটা এক্সপোজার পাচ্ছে সেই জীবাণুর এগেনস্টে। তখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে যেইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার এগেনস্টে যেই ডিফেন্স মেকানিজমটা তৈরি হয় সেটা কি বলা হচ্ছে ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে। মানে এটা খুব আহ, তীব্রভাবে আক্রমণ করে জীবাণুদেরকে, কিন্তু কোনো মেমোরি সেল থাকে না, কোনো স্মৃতি থাকে না। যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি একবার অ্যাটাক করে, এবং যদি সেকেন্ড টাইম যদি সেই একই ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা বডি এক্সপোজার পায়, তাহলে কিন্তু ইনেট ইমিউনিটি কোনো রকম মেমোরি ফরমেশন করবে না, ঠিক আছে? এটার সহজ উদাহরণ যদি বলি তাহলে হচ্ছে স্কিন বা ত্বক। হ্যাঁ, জীবাণুকে শরীরে ঢুকতে বাধা দেয়। বা হচ্ছে যে চোখের জল জীবাণুকে ধুয়ে ফেলে। বা যদি আমরা বলি পাকস্থলীর অ্যাসিড, হুম, জীবাণুকে মেরে ফেলে। তো সহজ করে বললে মানে এটা তোমরা বুঝতে পারো বাড়ির দেওয়াল বা গেটের মতো ফাংশন। সরি, বাড়ির দেওয়াল বা গেট যেরকম আহ, কোনো ফরেন পার্টিকেলকে বাড়িতে ঢুকতে বাধা দেয়, একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে, ইনেট ইমিউনিটিও অনেকটা একই রকম, বাড়ির দেওয়াল বা গেটের মতো ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে, কিন্তু এটার কোনো রকম মেমোরি থাকে না।
আচ্ছা, এবার আসি উম অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা তোমাদেরকে আগেও বলেছিলাম হয়তো, আমি তাও আর একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে জন্মের পরে তৈরি হয়। মানে যেরকম জীবন চলতে থাকে, কোনো হিউম্যান বডি যেরকম ফরেন পার্টিকেলের এক্সপোজার পায়, তার ফলে যে একটা মেমোরি ফরমেশন হয়, যে একই জীবাণু আবার এলে এরা দ্রুত চিনে ফেলতে পারে, সেটাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। যে যেমন হচ্ছে আহ যদি কোনো তোমরা শুনে থাকবে খুব একটা কমন ব্যাপার যে পক্স, কারো হয়তো পক্স হয়েছে। এরকম লোকে বলে যে একবার পক্স হয়েছে, সেকেন্ড টাইম হয়তো তার পক্স হওয়ার সম্ভাবনা কম বা নাও হতে পারে। সেটা কেন হচ্ছে? কারণ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একবার কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার পর মেমোরি সেল ফরমেশন হয়। মেমোরি সেল ফরমেশন হলে পরবর্তীকালে যদি সেই জীবাণু দ্বারা আবার হিউম্যান বডি এক্সপোজার পায়, তাহলে ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ হয়ে থাকে, অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেই জীবাণুকে দ্রুত রেকগনাইজ করে এবং তাকে মেরে ফেলে। তো সেটা কি বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে, এইটা কি আবার দুভাগে ভাগ করা যায়: অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি বা সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি বা নিষ্ক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা। তো কি জিনিস সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা আর নিষ্ক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা? সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা মানে এক্ষেত্রে আমাদের নিজের শরীরই অ্যান্টিবডি তৈরি করে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে এক্ষেত্রে অ্যান্টিবডি বাইরে থেকে নেওয়া হয়। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডি শরীর নিজেই তৈরি করছে, এবং প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডি আমাকে বাইরে থেকে নিতে হচ্ছে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো এর কিছু বৈশিষ্ট্য থাকে। আমি যে বললাম অ্যাক্টিভ ইমিউনিটি বডিতেই ফর্ম করছে, তো এর কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন যেহেতু এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যেই একটা পার্ট, তো সেই জন্য এটা শরীরের জীবাণুকে, হ্যাঁ, মনে রাখে বা এটা এটা রেকগনাইজ করতে পারে, যেহেতু এদের মেমোরি সেল থাকে তৈরি। আর এই যে অ্যাক্টিভ ইমিউনিটি, এটা হচ্ছে তৈরি হতে সময় লাগে, মানে ইটস টেকস এ লং টাইম। হুম মানে যদি কোনো জীবাণু বা ভাইরাস যদি বডিতে ইনভেড করতে চায়, তাহলে প্রথমেই ইনেট ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে, খুব কম সময়ে কাজ করছে। কিন্তু আমি যদি বলি যে অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে এই ইমিউনিটি তৈরি হতে সময় নেয়, কিন্তু এটা দীর্ঘদিন কাজ করে। আচ্ছা, এই অ্যাক্টিভ ইমিউনিটি তোমরা স্ক্রিনও দেখতে পাচ্ছ, কিছু প্রকারভেদ আছে: ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। তো এটা কি জিনিস? সরি, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি মিনস প্রাকৃতিকভাবে রোগ হলে তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। মানে যে ইমিউনিটিটা প্রাকৃতিকভাবে আহ, রোগ হচ্ছে এবং সেই রোগের এগেন্সে যখন আবার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন চিকেন পক্স হলে আহ, শরীর অ্যান্টিবডি তৈরি করে, এটাকেই বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আরেকটা হয় আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি মিনস ভ্যাকসিনেশনের মাধ্যমে যে ইমিউনিটি বুস্ট হয়, মানে ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে তৈরি হয়। যেমন পোলিও ভ্যাকসিন, টিটেনাস ভ্যাকসিন, তোমরা সবাই কোভিড এর সময় কোভিড ভ্যাকসিন নিয়েছো।
এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। মানে আহ, কোনো একটা ভাইরাসের যেটা নন টক্সিক পার্ট, সেই পার্টটা শরীরে ইনজেক্ট করা হলো ভ্যাকসিনেশনের মাধ্যমে, এবং তার ফলে অ্যান্টিবডি তৈরি হলো। সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে আমার প্রাকৃতিকভাবে সেই রোগটা হয়েছে, যেমন চিকেন পক্স, সেই রোগটা হওয়ার ফলে তার ফলে যখন আমার ইমিউনিটি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন চিকেন পক্স হলেই তার এগেনস্টে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, না হলে হবে না, সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, যখন আমরা কোনো ভ্যাকসিন নিই, তার ফলে যে ইমিউনিটি তৈরি হয় বা বুস্ট আপ হয়, সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আচ্ছা, এটাতে গেল অ্যাক্টিভ ইমিউনিটি। কি বলছে, যেমন শরীর যখন নিজেই অ্যান্টিবডি তৈরি করছে। আরেকটা বললাম প্যাসিভ ইমিউনিটি। এক্ষেত্রে অ্যান্টিবডি বাইরে থেকে নিতে হচ্ছে। বুঝতে পারছো? মানে অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে সব ক্ষেত্রেই, ন্যাচারাল বা আর্টিফিশিয়াল দু ক্ষেত্রেই কিন্তু আমার অ্যান্টিবডি কিন্তু বডিতেই ফর্ম করছে। সে প্রাকৃতিকভাবে রোগের এগেনস্টই হোক, কোনো ইনফেকশনের এগেনস্টই হোক, বা ভ্যাকসিনেশনের মাধ্যমেই হোক, অ্যান্টিবডি কিন্তু শরীরের মধ্যেই ফর্ম করছে। তার জন্যই বলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডি কিন্তু শরীরের মধ্যে ফর্ম করছে না, অ্যান্টিবডি বাইরে থেকে নেওয়া হচ্ছে, সেটা কি বলা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, তো অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে কি পার্থক্য তাহলে? প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে আমি, মানে খুব সাধারণ ব্যাপার, খুব ইজি করে ভাববে। তুমি যখন কোনো অ্যান্টিবডি বাইরে থেকেই আহ, শরীরে পাচ্ছ, তাহলে অ্যান্টিবডি ফর্ম হওয়ার কোনো সময় পাচ্ছে না, মানে দরকার পড়ছে না, অ্যান্টিবডি ফর্ম হওয়ার কোনো সময় দরকার নেই। মানে ইটস রেডি টু ইউজ, ওকে। মানে তুমি সঙ্গে সঙ্গে সেটা ব্যবহারযোগ্য। মানে কোনো ফরেন পার্টিকেল যদি শরীরকে আক্রমণ করে, তাহলে প্যাসিভ ইমিউনিটি দ্বারা সঙ্গে সঙ্গে তার এগেনস্টে কাজ করা যাবে, কারণ অ্যান্টিবডি ফর্ম হওয়ার টাইমটা সেটা দরকারই পড়ছে না, কারণ অ্যান্টিবডিটাই বাইরে থেকে নেওয়া হচ্ছে। তাহলে এটা সঙ্গে সঙ্গে কাজ করছে। কিন্তু কিছু ড্রব্যাক থাকে। যেহেতু এটা সঙ্গে সঙ্গেই কাজ করে, সেই জন্য এটা এই যে টাইম ডিউরেশনটা, সেটা লং টার্মে থাকে না, এটা শর্ট টার্ম হিসেবে কাজ করে। কারণ আমার শরীরের মধ্যে কোনো রকম অ্যান্টিবডি ফর্ম হচ্ছে না। আমি যেটুকু অ্যান্টিবডি বাইরে থেকে নিলাম, সেটাই ফরেন পার্টিকেলের এগেনস্টে কাজ করলো, এবং সেটা একটা সময় পর তার ক্যারিং ক্যাপাসিটি রিচ করলো, এবং সেই অ্যান্টিবডির অ্যামাউন্ট আস্তে আস্তে খুব লিমিটেড হয়ে গেল, এবং সেটা এতটাই পরিমাণ লিমিটেড হয়ে গেল, এবং লাস্টের দিকে যে সেটা আর কোনো আহ, জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারবে না। একটা সময় শেষ হয়ে গেল। সোজা কথা বলতে একটা সময় শেষ হয়ে গেল, বাইরে থেকে অ্যান্টিবডি নিয়ে তো যদি শরীরের মধ্যে সেটা ফর্ম না হয়, রিপ্রোডিউস না ঘটে, প্রোডাকশন না হয়, প্রোডাকশন না হলে সেটা তো একটা সময় শেষ হয়ে যাবে। তো সেটাই হলো প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে? কারণ প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে কোনো রকম মেমোরি সেল ইনভলভ থাকছে না। অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে মেমোরি সেল ইনভলভ থাকছে, সেই জন্য অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। কিন্তু প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে কোনো রকম মেমোরি সেল ইনভলভ থাকছে না, কারণ অ্যান্টিবডি বাইরে থেকে নেওয়া হচ্ছে, এবং সেটাই ইন দ্যাট টাইম সেটাই কাজ করছে জীবাণুর এগেনস্টে। এই জন্য কোনো রকম মেমোরি সেল ফর্মেশন হচ্ছে না। আচ্ছা, এবার এই প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রেও দুটো ভাগ আছে। একটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি মানে মায়ের শরীর থেকে শিশু শরীরে অ্যান্টিবডি যায়, সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। যেমন হচ্ছে গর্ভাবস্থায়, যখন হচ্ছে মাদার ল্যাকটেড ফর্মে থাকে, তখন যখন শিশু সেই ফুড সোর্সটা গ্রহণ করে, হুম
তখন হচ্ছে মায়ের শরীর থেকে শিশুর কাছে অ্যান্টিবডি যায় কলোস্ট্রামের মাধ্যমে। এই মাদার টু অফস্প্রিং এর মধ্যে এই অ্যান্টিবডি যায়। এটাকে বলা হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডিজ। আচ্ছা, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবডি দেওয়া হয়। ইনজেকশনের মাধ্যমে কিরকম? উম, মানে এটা কিন্তু ভ্যাকসিনেশন নয়। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যেটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, সেখানেও তোমার ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু সেখানে তোমার জীবাণুর কোনো একটা নন টক্সিক পার্টকে দেওয়া হচ্ছে, তার এগেনস্টে শরীরে অ্যান্টিবডি ফর্ম হচ্ছে, রাইট? কিন্তু তোমার যখন হচ্ছে প্যাসিভ যখন আর্টিফিশিয়াল ইমিউনিটি চলছে, সেক্ষেত্রে তোমার শরীরের মধ্যে কোনো রকম অ্যান্টিবডি ফর্ম হচ্ছে না। যখন আমি বাইরে থেকে কোনো রকম অ্যান্টিবডি শরীরে ইনজেক্ট করা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে? আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। এইটার উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো মনোক্লোনাল অ্যান্টিবডি যখন শরীরে নেওয়া হয়। হুম। এটাই হচ্ছে তোমার আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির মেন পার্থক্য, রাইট? যেমন হচ্ছে আহ সাপে কামড়ালে যেমন অ্যান্টিভেনম, বা কুকুরে কামড়ালে অ্যান্টি র্যাবিস, বা খুব কমন যেটা টিটেনাস, অ্যান্টিটক্সিন। কোথাও হয়তো কেটে গেল কোনো কাট সাইড কিংবা লোহায়, যেখানেও কোনো মানে পরিষ্কার নয় এমন কোনো জায়গায় কেটে যাওয়ার পর, তোমরা সবাই জানো খুব একটা কমন ইনজেকশন যেটাকে বলা হচ্ছে টিটেনাস, অ্যান্টিটক্সিন। তো এর ফলে সেই অ্যান্টিবডিটা নেওয়া হয়। আচ্ছা, টিটেনাস এই জন্যই নেওয়া হয়, আর এর ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে কারণ এটা আমি অ্যান্টিবডিটাই শরীরে নিচ্ছি, যাতে সেটা খুব আহ, তাড়াতাড়ি শরীরে আহ, তার কার্যকর ক্ষমতা দেখাতে পারে। হুম। তো সেই জন্যই তোমার টিটেনাসটাও আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটির মধ্যেই পড়ছে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট ধরো, আমি একটু। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি হয়ে গেল। আচ্ছা, এরপর যেটা বলছিলাম, স্ট্রাকচার অফ এ টিপিক্যাল অ্যান্টিবডি। একটা অ্যান্টিবডি স্ট্রাকচার কিরকম হয়? তোমরা সবাই জানো যে ওয়াই শেপ টেট্রাপেপটাইড মলিকিউল ফর্ম হয়, ঠিক আছে? তো সেটা কিরকম হয়, মানে কোনো আইডিয়া তোমাদের যে? আচ্ছা, ভয়েস ঠিকঠাক যাচ্ছে তো? এতক্ষণ যা বললাম শুনতে পাচ্ছ তো? আচ্ছা, কারোর কোনো ডাউট কিংবা কিছু? আর্টিফিশিয়াল ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, কোনো রকম বুঝতে অসুবিধা? যদি অসুবিধা হয় তোমরা চ্যাট বক্সে বলতে পারো। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি।
আচ্ছা, এটা তোমাদেরকে আগেও বলেছিলাম অ্যান্টিবডি স্ট্রাকচার, তাও জাস্ট একবার ব্রাশ আপ করে দিচ্ছি। অ্যান্টিবডি হলো একটা প্রোটিন যা আমাদের শরীরে বি লিম্ফোসাইট বা প্লাজমা সেল তৈরি করে। এর কাজ হলো নির্দিষ্ট জীবাণু বা অ্যান্টিজেনকে চিনে রেকগনাইজ করা এবং তাদেরকে কিল করা। এপিসির মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন কোনো ফরেন পার্টিকেল শরীরে ইনভেড করে, বা এক্সপোজার হয় কোনো ফরেন পার্টিকেলের, তখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এমএসসি ক্লাস টু মলিকিউলের মাধ্যমে সেটা টি সেলকে রেকগনাইজ করায়। এবং এই টি সেল পরে কোস্টিমিউটরি মলিকিউলস দিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করে। এরপর বি সেল অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেটেড বি সেল থেকে প্লাজমা সেল ফরমেশন হয়, রাইট? তো এই প্লাজমা সেল ফরমেশনের পরেই অ্যান্টিবডি ফরমেশন হয়। তো বি লিম্ফোসাইট সেল বা প্লাজমা সেল তৈরি হওয়ার পর সেখান থেকেই অ্যান্টিবডি ফরমেশন হয় এগেনস্ট দ্য অ্যান্টিজেন। তো অ্যান্টিবডির প্রধান যে অংশগুলো, সেটাকে মেন দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হেভি চেন, একটা হচ্ছে লাইট চেন, যেটা তোমরা দেখতেও পাচ্ছ স্ক্রিনে। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস 12 এর জন্য। হয়তো তোমাদেরকে স্ট্রাকচারটা ড্র করতে বলা হলো, তো তোমরা এটা ছবি তুলে নিতে পারো। হুম, তোমরা গুগল করলেও পেয়ে যাবে। ঠিক আছে, তো দুটো হেভি চেন থাকে আর দুটো লাইট চেন থাকে, রাইট? তো এই যে দুটো হেভি চেন থাকে, এইটাই হচ্ছে তোমার মূল কাঠামোটা তৈরি করে। ওকে, তো অ্যান্টিবডির বিভিন্ন ধরন আছে, যেমন আইজিজি, আইজিএম ইত্যাদি। সেইগুলো তোমার ডিপেন্ড করে এই হেভি চেনের ওপরই। আর যে লাইট চেন, দুটো লাইট চেন থাকে। লাইট চেনের ক্ষেত্র হচ্ছে আহ, আহ, একটা ছোট লাইট চেন, একটা হচ্ছে হালকা লাইট চেন, হ্যাঁ। তো এইটা তোমার হচ্ছে আহ, এই হেভি চেনের সাথে এটা অ্যাটাচ থাকে ডাইসালফাইড বন্ড দিয়ে। এবং এই দেখতে পাচ্ছ যে ভ্যারিয়েবল রিজিয়ন থাকে বা পরিবর্তনশীল অংশ, এই এই রিজিয়নটাতেই, হ্যাঁ, অ্যান্টিজেন বাইন্ড করে। এবং ভ্যারিয়েবল রিজিয়নের নিচের দিকে থাকে কনস্ট্যান্ট রিজিয়ন, যেটা হচ্ছে পরিবর্তনশীল নয়। একই ধরনের অ্যান্টিবডিতে এটি একরকম থাকে, শরীরের অন্য ইমিউনো কোষের সাথে এটা যোগাযোগ স্থাপন করে। ওকে, তো স্ট্রাকচার মোটামুটি এটা ওয়াই আকৃতি শেপ, দুটো হেভি দুটো লাইট চেন থাকে তোমার। তার মধ্যে যে ভ্যারিয়েবল রিজিয়ন সেখানটায় আহ, এটা হচ্ছে অ্যান্টিজেন রেকগনিশন সাইট বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। আর যেই কনস্ট্যান্ট রিজিয়ন সেটা হচ্ছে বিভিন্ন ইমিউনো সেলের সাথে অ্যাটাচ থাকে। আচ্ছা,
এতক্ষণ যা পড়ালাম, কোনো রকম ডাউট কিংবা কিছু?